আসসালামু আলাইকুম। দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব এইচএসসি সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা ও অসমতা চ্যাপ্টার নিয়ে। তোমরা জানো যে আমরা অলরেডি এই অধ্যায়ের যে প্রথম অনুশীলনীটা অর্থাৎ 1A যে অনুশীলনীটা, এই অনুশীলনীর আমরা অলরেডি বেশ কয়েকটা লেকচার কমপ্লিট করে ফেলেছি এবং ওই লেকচারগুলোতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক বোঝানোর চেষ্টা করেছি এবং তোমরা আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছো সবগুলো অঙ্ক। তো আজকে আমরা এই অধ্যায়ের বেশ কিছু সূত্রের প্রমাণ দেখব। ঠিক আছে, এই অধ্যায়ের বেশ কিছু সূত্রের প্রমাণের সাথে আমরা পরিচিত হব, বেশ কিছু সূত্রের সাথে পরিচিত হব। ঠিক আছে, তবে যদিও এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমাদেরকে তেমন কোনো অঙ্ক সলভ করতে হবে না, বাট এই সূত্রের প্রমাণগুলো অনেক ইম্পর্টেন্ট। সূত্রের প্রমাণগুলো এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট এই সূত্রের প্রমাণগুলো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে আমি দুইটা সূত্রের প্রমাণ তোমাকে করাবো। ঠিক আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। দুইটা সূত্রের প্রমাণ, দুইটা একসাথে করানো যাবে কারণ এটার সাথে এটা একদম ঘনিষ্ঠভাবে জড়িত। ঠিক আছে, এটার সাথে এটা অনেকটাই রিলেটেড। এটা প্রমাণ হয়ে গেলে এটা হয়ে যাবে, জাস্ট লাস্টের ছোট্ট একটা লাইন বা দুইটা লাইন আমাদেরকে অতিরিক্ত করতে হবে। ঠিক আছে, তো দেখো সূত্র দুইটা একটু খেয়াল করো ভালো করে। মডুলাস অফ এ প্লাস বি লেস দেন অর ইকুয়াল মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। ওকে, আর এটা হচ্ছে মডুলাস অফ এ মাইনাস বি লেস দেন অর ইকুয়াল মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। আচ্ছা, তো আমি আগেই প্রথমটা প্রমাণ করব। প্রথমটা প্রমাণ করে লাস্টের দিকে শুধু অল্প কয়েকটা লাইন আমাদেরকে বাড়তি লিখলেই এইটা প্রমাণ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো দেখো প্রথম সূত্রটা আগে প্রমাণ করি। তো প্রথম সূত্রটা প্রমাণ আমরা শুরু করব, দেখো কিভাবে। আমরা জানি প্রথম সূত্রটা আমরা প্রমাণ শুরু করব এইভাবে। আমরা জানি এই রাইট হ্যান্ড সাইডে যে জিনিসটা আছে, রাইট হ্যান্ড সাইডে যেটা দেখতেছো, এই রাইট হ্যান্ড সাইডকে আমরা স্কয়ার করব, অর্থাৎ মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি হোল স্কয়ার ইকুয়াল। রাইট হ্যান্ড সাইডকে আমরা কি করব? স্কয়ার করব। ঠিক আছে, তাহলে রাইট হ্যান্ড সাইডকে স্কয়ার করলে দেখো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হয়ে যাচ্ছে। তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হলো এ স্কয়ার প্লাস টু মডুলাস অফ এ মডুলাস অফ বি প্লাস বি স্কয়ার, অর্থাৎ মডুলাস অফ বি হোল স্কয়ার। আশা করি বুঝতে পেরেছ। আমরা এখানে এ প্লাস বি হোল স্কয়ারের কি দিয়েছি? সূত্র দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো, বা বাম পাশে যা আছে তাই মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি হোল স্কয়ার ইকুয়াল। খেয়াল করে দেখো, মডুলাস অফ এ হোল স্কয়ার মানে কিন্তু আমরা এ স্কয়ার লিখতে পারি। মডুলাস অফ এ হোল স্কয়ার মানে কিন্তু এ স্কয়ার। মডুলাস অফ এ মানে হচ্ছে প্লাস মাইনাস এ, মডুলাস অফ এ মানে হচ্ছে প্লাস মাইনাস এ, আর প্লাস মাইনাস এ কে স্কয়ার করলে কি হবে? অনলি এ স্কয়ার হবে। ঠিক আছে, প্লাস খেয়াল করো এবার ভালো করে, এখানে এটাকে আমরা লিখতে পারি মাঝখানের এই তিনটাকে গুণ করে, আর টু টু এর জায়গায় থাকলো মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি, এটাকে আমরা লিখতে পারি মডুলাস অফ এ বি। মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি কে আমরা কি লিখতে পারি? মডুলাস অফ এ বি। ওকে, প্লাস আর এটাকে মডুলাস অফ বি হোল স্কয়ারকে আমরা লিখতে পারি বি স্কয়ার। এখানে সাইড নোট দিয়ে দিতে হবে। সাইড নোটগুলো হচ্ছে, যেহেতু মডুলাস অফ এ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ এই যে এই সূত্রটা বা এই সূত্রটা, এই সূত্রের সাইড নোট দিয়ে দিলাম। এটা কিন্তু সূত্র, ওকে, এগুলো মডুলাসের সূত্র বা পরম মানের সূত্র এগুলো। তো মডুলাস অফ এ হোল স্কয়ার মানে হচ্ছে এ স্কয়ার, মডুলাস অফ বি হোল স্কয়ার মানে বি স্কয়ার। আচ্ছা, তারপর আরেকটা সূত্র এখানে সাইড নোটে দিতে হবে, সেটা হচ্ছে এই যে মডুলাস অফ এ বি ইকুয়াল টু মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি ইকুয়াল টু হচ্ছে মডুলাস অফ এ বি। এটা এখানে সাইড নোটে লিখে দিবা। মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি ইকুয়াল টু আমরা লিখতে পারি মডুলাস অফ এ বি। এই দুটা সাইড নোট এখানে অবশ্যই তোমরা দিয়ে দিবা। ঠিক আছে, আচ্ছা তো এখন খেয়াল করো, এই লাইনের পরের লাইনটা একটু মনোযোগ সহকারে ভালো করে বোঝার চেষ্টা করো। বাম পক্ষে যা আছে তাই থাকলো, বাম পক্ষে যা আছে তাই থাকলো। এবার ডান পক্ষে একটু খেয়াল করো ভালো করে।
ডান পক্ষে একটু মনোযোগ সহকারে খেয়াল করো। এ স্কোয়ার থাকলো, ওকে, বি স্কোয়ার থাকলো। এবার খেয়াল করো এই যে মাঝখানেরটা 2 মডুলাস অফ এ বি। আচ্ছা, এই মডুলাস অফ এ বি মানে কিন্তু প্লাস মাইনাস এ বি। মডুলাস অফ এ বি মানে কি প্লাস মাইনাস এ বি। যেরকম মডুলাস অফ এক্স মানে কি প্লাস মাইনাস এক্স, ওরকম মডুলাস অফ এবি মানে কিন্তু প্লাস মাইনাস এবি। তার মানে এখান থেকে কিন্তু একটা প্লাস মাইনাস চিহ্ন বের হবে, ঠিক আছে। আর সামনে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে কিন্তু প্লাস মাইনাস বসবে। এখান থেকে যে প্লাস মাইনাস চিহ্নটা বের হবে, ওই প্লাস মাইনাস চিহ্নটাকে এটার সাথে গুণ করলে এখানে চিহ্ন কি হয়ে যাবে? প্লাস মাইনাস হয়ে যাবে। তো এখন একটা জিনিস চিন্তা করো, এখানে চিহ্ন হবে প্লাস মাইনাস, ঠিক আছে, এখানে চিহ্ন কি হবে? প্লাস মাইনাস। তো আমি মনোযোগ দিয়ে একটু বোঝো, আমি দিলাম এখানে তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এখানে প্লাস মাইনাস চিহ্ন দিলাম। তো প্লাস মাইনাস চিহ্ন দিলে কি হবে? 2ab। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো এখানে এই জায়গাটায়, সেটা হচ্ছে প্লাস মাইনাস 2ab-র মিনিংটা কি একটু মনোযোগ দিয়ে বোঝো। দেখো, আমি একবার এখানে প্লাস কনসিডার করব, আরেকবার এখানে কি মাইনাস কনসিডার করব। একবার প্লাস আরেকবার মাইনাস কনসিডার করব। দেখো, যদি আমি এখানে প্লাস চিহ্ন কনসিডার করি, যদি আমি এখানে প্লাস চিহ্ন কনসিডার করি, তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু পরস্পর সমান হয়ে যাবে, ঠিক আছে। যদি আমি এখানে প্লাস কনসিডার করি তাহলে এইটা আর এটা কিন্তু পরস্পর সমান হয়ে যাবে, বুঝতে পেরেছো? কারণ দেখো এই যে এখানেও প্লাস চিহ্ন, এখানেও কি প্লাস চিহ্ন। তুমি এ আর বি এর যে কোনো ভ্যালু বসিয়ে দেখতে পারো, এ আর বি এর যে কোনো ভ্যালু বসিয়ে দেখতে পারো যে এটার ভ্যালু আর এটার ভ্যালু ইকুয়াল হবে। যদি আমি এখানে 2ab এর সামনে প্লাস চিহ্ন কনসিডার করি, 2ab-র সামনে যদি প্লাস চিহ্ন কনসিডার করি, তাহলে এ আর বি এর যে কোনো ভ্যালুর জন্য এইটা আর এটা পরস্পর সমান হয়ে যাবে। আর যদি আমি মাইনাস চিহ্ন কনসিডার করি, মাইনাস চিহ্ন কনসিডার করি, তাহলে এই ডান পক্ষটা বাম পক্ষ থেকে ছোট হবে, এটা ছোট হবে, এটা বড় হবে। এই জায়গাটা বাম পক্ষটা কি হবে? বড় হবে, আর ডান পক্ষটা ছোট হবে যদি আমি এখানে মাইনাস চিহ্ন কনসিডার করি। তুমি এ আর বি এর যে কোনো ভ্যালু বসিয়ে দেখতে পারো, ঠিক আছে। যদি মাইনাস চিহ্ন কনসিডার করি তাহলে এটা হবে ছোট, এটা হবে বড়। তাহলে খেয়াল করো, মাইনাস চিহ্ন দিলে, মাইনাস চিহ্ন কনসিডার করলে এই বাম পক্ষটা কি হচ্ছে? বড় হচ্ছে। আর প্লাস চিহ্ন কনসিডার করলে এই দুইটা পরস্পর সমান হচ্ছে। তাহলে আমরা আলটিমেটলি এখানে চিহ্নটা দিতে পারি, এখানে আলটিমেটলি চিহ্নটা দিতে পারি আমরা গ্রেটার দেন অর ইকুয়াল। আলটিমেট চিহ্নটা আমরা কি দিতে পারি? আলটিমেট চিহ্নটা আমরা গ্রেটার দেন অর ইকুয়াল দিতে পারি, ঠিক আছে। কিভাবে একটু খেয়াল করো, আবার আমি বলতেছি, যদি এখানে প্লাস কনসিডার করি তাহলে এই দুইটা পরস্পর সমান। যদি আমি প্লাস কনসিডার করি তাহলে এই দুইটা পরস্পর কি হবে? সমান। আর যদি এখানে মাইনাস কনসিডার করি, ঠিক আছে, তাহলে এই বাম পক্ষটা হবে বড়, ঠিক আছে। অর্থাৎ যেহেতু বাম পক্ষটা বড় তাই এখানে গ্রেটার দেন চিহ্ন হবে। তাহলে এই মডুলাস অফ এবি থেকে মডুলাসটা সরালে এখানে প্লাস মাইনাস হবে, বুঝতে পেরেছো কথা? মডুলাস অফ এবি থেকে মডুলাসটা সরালে এখানে কি হবে? প্লাস মাইনাস হবে। আর প্লাস কনসিডার করলে দুইটা পরস্পর ইকুয়াল হবে, তাই এখানে ইকুয়াল চিহ্ন দিয়েছি। আর মাইনাস কনসিডার করলে এই বাম পক্ষেটা বড় হবে, তাই এখানে গ্রেটার দেন চিহ্ন দিয়েছি, ঠিক আছে। সো দেখো, এখান থেকে আমরা ইকুয়াল থেকে আমরা কিন্তু এখন অসমতায় চলে এসেছি। এখানে এই ইকুয়াল সমীকরণ থেকে আমরা এখন এটাকে অসমতার সমীকরণে প্রকাশ করেছি, এই মডুলাসটা বাদ দিয়ে। মডুলাসটা বাদ দিয়ে আমরা এখানে অসমতায় প্রকাশ করেছি এটাকে। মডুলাসটা বাদ দিলে প্লাস মাইনাস হবে, প্লাস হলে ইকুয়াল হবে দুইটা, আর মাইনাস হলে বাম পক্ষেরটা বড় হবে। দ্যাটস ওয়াই এখানে গ্রেটার দেন অর ইকুয়াল হবে, ঠিক আছে। এখানে একটা ছোট্ট সাইড নোট দিতে হবে। সাইড নোটটা হচ্ছে এটা, যে মডুলাস অফ এ বি গ্রেটার দেন অর ইকুয়াল এ বি, এই সাইড নোটটা এখানে যেহেতু দিয়ে দিতে হবে। যেহেতু দিয়ে এই সাইড নোটটা দিয়ে দিবা। অ্যাকচুয়ালি এই সাইড নোটের সাহায্যেই এই লাইন থেকে এই লাইন হয়েছে, অ্যাকচুয়ালি এই সাইড নোটের সাহায্যে এই লাইন থেকে এই লাইন হয়েছে। বাট আমি তোমাকে কিন্তু ডিটেলস বুঝিয়েছি, আমি তোমাকে ডিটেলস বুঝিয়েছি যে কেন এখানে গ্রেটার দেন এবং কেন ইকুয়াল দুইটাই হয়েছে। গ্রেটার দেন ইকুয়াল কেন হয়েছে আমি কিন্তু তোমাকে সুন্দর করে ডিটেলস বুঝিয়েছি, যে প্লাস হলে দুইটা ইকুয়াল হয় আর মাইনাস হলে এটা বড় হয়, সো এখানে গ্রেটার দেন আর ইকুয়াল হবে। আমি তোমাকে ডিটেলস বোঝানোর চেষ্টা করেছি, বাট অ্যাকচুয়ালি এখানে এই ফর্মুলাটা কাজ করেছে। তুমি দেখো, এটা একটা ফর্মুলা, মডুলাসের ফর্মুলা। তুমি যে কোনো এক্স আর ওয়াই এর ভ্যালু
বসিয়ে দেখতে পারো, ঠিক আছে? তুমি যদি এক্স আর ওয়াই না, এ আর বি এর ভ্যালু বসিয়ে তুমি দেখতে পারো। এটা হচ্ছে মডুলাসের একটা সূত্র বা পরম মানের একটা সূত্র, ঠিক আছে? তুমি যদি এ আর বি এর ভ্যালু দুইটাই যদি পজিটিভ নাও, সাপোজ তুমি এও পজিটিভ সংখ্যা নিলা, বিও পজিটিভ সংখ্যা নিলা, তাহলে দেখবা যে এটার ভ্যালু আর এটার ভ্যালু পরস্পর সমান হবে, ঠিক আছে? অথবা এও নেগেটিভ নিলা, বিও নেগেটিভ নিলা, দুইটাই নেগেটিভ নিলা, দেখবা যে মডুলাস অফ এ বির ভ্যালু আর শুধু এ বির ভ্যালু পরস্পর সমান হবে। অর্থাৎ এ আর বি যদি একই চিহ্ন বিশিষ্ট নাও, দুইটাই ধনাত্মক বা দুইটাই ঋণাত্মক, তাহলে এই দুইটা পরস্পর কি হবে? সমান হবে। এই জন্য দেখো ইকুয়াল চিহ্ন দেওয়া আছে। কিন্তু তুমি যদি এ যদি সাপোজ ধনাত্মক নিলা আর বি ঋণাত্মক নিলা, একটা প্লাস একটা মাইনাস নিলা, তাহলে দেখবা যে এই মডুলাস অফ এ বির মানটা বড় হবে আর শুধু এ বির মানটা ছোট হবে। বুঝতে পেরেছো কথা? একটা প্লাস একটা মাইনাস নিলে তুমি বসিয়ে দেখো, একটা প্লাস একটা মাইনাস নিয়ে যে এটা বড় আসবে আর এটা ছোট আসবে, ঠিক আছে? এই জন্য এখানে গ্রেটার দেন অর ইকুয়াল। অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে, এই জিনিসটা এখানে কাজে লেগেছে। এই দেখো মডুলাস অফ এবি, মডুলাস অফ এবি, মডুলাস অফ এবি কে আমরা কি লিখছি? শুধু এবি হবে। মডুলাস অফ এবি কে, এই যে মডুলাস অফ এবি কে শুধু এবি, আর মাঝখানে কি চিহ্ন হবে? গ্রেটার দেন অর ইকুয়াল। তাই দেখো এখানে গ্রেটার দেন অর ইকুয়াল চিহ্ন দেওয়া হয়েছে। বুঝতে পেরেছো জিনিসটা? তো সূত্র অ্যাকচুয়ালি এটা অ্যাপ্লাই হয়েছে, বাট আমি তোমাকে স্পষ্ট করে বুঝিয়েছি যে এখানে কেন গ্রেটার দেন অর ইকুয়াল হলো। আমি আবারও বলতেছি, মডুলাস অফ এবি মানে প্লাস মাইনাস এবি। যদি এখানে প্লাস কনসিডার করি তাহলে এই দুইটা পরস্পর ইকুয়াল হয়, আর যদি এখানে মাইনাস কনসিডার করি তাহলে বাম পক্ষেরটা বড় হয়। দ্যাটস ওয়াই এখানে গ্রেটার দেন অর ইকুয়াল হবে। এবার দেখো, বা এখন খেয়াল করো, এখন আমরা যে দেখো ডান পাশে তো সূত্র হয়ে গেছে, ডান পাশে কিন্তু সূত্র হয়ে গেছে এ প্লাস বি হোল স্কোয়ারের। ডান পাশে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে গেছে, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। এবার দেখো, বা বাম পক্ষে যা আছে তাই, গ্রেটার দেন অর ইকুয়াল। দেখো এ প্লাস বি হোল স্কোয়ারকে কি আমরা লিখতে পারি না মডুলাস অফ এ প্লাস বি হোল স্কোয়ার? লেখা যায় কিনা বলো? কথা একই না? কোন সূত্র? এই যে এই সূত্র অনুসারে মডুলাস অফ এ হোল স্কোয়ার মানে এ স্কোয়ার, তার মানে এ স্কোয়ার থাকলে মডুলাস অফ এ হোল স্কোয়ার লেখা যাবে, ঠিক আছে? ওরকম এ প্লাস বি হোল স্কোয়ারকে আমি লিখেছি মডুলাস অফ এ প্লাস বি হোল স্কোয়ার। এখন দুই পাশ থেকে আমরা যদি স্কোয়ারটা বাদ দিয়ে দিই, দেখো দুই পাশ থেকে যদি স্কোয়ারটা বাদ দিয়ে দিই তাহলে কি হবে বলো? মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি গ্রেটার দেন অর ইকুয়াল মডুলাস অফ এ প্লাস বি। আশা করি বুঝতে পেরেছো। এবং দেখো প্রমাণটা আমাদের হয়ে গেছে। আমরা শুধু এখন এটাকে এই পাশে লিখবো, এটাকে ওই পাশে লিখবো। তাহলে সুতরাং মডুলাস অফ এ প্লাস বি লেস দেন অর ইকুয়াল মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রথম প্রমাণটা কিন্তু হয়ে গিয়েছে, প্রথম প্রমাণটা আলহামদুলিল্লাহ কমপ্লিট। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝেছো এই প্রমাণটা। তো এবার এই প্রমাণটা থেকে আমি চলে যাব এই দ্বিতীয় প্রমাণটাতে, এই সূত্রের প্রমাণটাতে চলে যাব। আমি বলেছিলাম শুরুতেই যে প্রথমটা হয়ে গেলে দ্বিতীয়টা একদম সহজেই হয়ে যাবে, শুধু এখান থেকে অল্প কয়েকটা লাইন তোমাকে বাড়িয়ে লিখতে হবে। আচ্ছা, তাহলে প্রথম সূত্রটার প্রমাণ যদি আসে তাহলে এই পর্যন্ত লিখে প্রমাণিত লিখে দিবা। আর যদি দ্বিতীয় সূত্রের প্রমাণটা আসে, এটা যদি আসে, ওকে, এটা যদি আসে তাহলে এই পর্যন্ত আগে তোমাকে করতে হবে। এটা আসলে প্রথম সূত্রের প্রমাণটা তোমাকে আগে করতে হবে। করার পরে কি লিখবা জানো? এই লাইন পর্যন্ত আসার পরে নিচে লিখবা, আমি এখানে পাশে লিখতেছি। করার পরে লিখবা যে এখন বি এর স্থলে মাইনাস বি বসিয়ে পাই, বি এর স্থলে মাইনাস বি বসিয়ে পাই, ঠিক আছে? অর্থাৎ আমি এখানে এই সূত্রটার মধ্যে যেটা প্রমাণ করলাম এটার মধ্যে বি এর জায়গায় কি বসাবো? মাইনাস বি, ঠিক আছে? বি এর জায়গায় মাইনাস বি বসাবো। তাহলে দেখো বি এর জায়গায় যদি মাইনাস বি বসাই তাহলে মডুলাস অফ কি হবে? বি এর জায়গায় মাইনাস বি বসাচ্ছি, ওকে? যেখানে যেখানে বি আছে সব জায়গায় মাইনাস বি, লেস দেন অর ইকুয়াল টু দেখো মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ মাইনাস বি। এবার খেয়াল করো তাহলে কি হবে, তাহলে পরের লাইনটা বুঝতেই পারতেছো। এখানে হবে মডুলাস অফ এ মাইনাস বি, ওকে?
লেস দেন অর ইকুয়াল, এখানে হবে মডুলাস অফ এ, আর এখানে মডুলাস অফ মাইনাস বি মানে কি বলো? মডুলাস অফ মাইনাস বি মানে কি শুধু মডুলাস অফ বি লেখা যায় না? বলো লেখা যায় কিনা? মডুলাস অফ মাইনাস বি মানে কি শুধু মডুলাস অফ বি লেখা যায়, এটা তোমরা খুব ভালো করে জানো, ঠিক আছে? এটা খুব ভালো করে জানো, মডুলাস অফ মাইনাস বি মানে কি মডুলাস অফ বি, ঠিক আছে? কিভাবে এই জিনিসটা হয় আমি একটু ছোট্ট করে দেখাই, যদিও তোমরা জানো, তারপরে অ্যাকচুয়ালি এখানে ঘটনাটা কি ঘটেছে সেটা একটু আমি দেখাই দিতেছি। এখান থেকে আমরা যদি মাইনাসটাকে আলাদা করি তাহলে ঘটনাটা এরকম হবে, মডুলাস অফ মাইনাস ওয়ান, দেখো একটু, মডুলাস অফ মাইনাস ওয়ান ইন্টু মডুলাস অফ বি, ঘটনাটা কিন্তু এরকম ঘটে, ওকে? মডুলাস অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু মডুলাস অফ বি, এই যে এই সূত্র অনুসারে, দেখো এই সূত্র অনুসারে মডুলাস অফ এ মডুলাস অফ বি ইকুয়াল টু হচ্ছে মডুলাস অফ এ বি। ঠিক একইভাবে মডুলাস অফ মাইনাস ওয়ান আর মডুলাস অফ বি গুণ করলে কি আসবে? মডুলাস অফ মাইনাস বি, ওকে? এবার দেখো এখান থেকে কি লিখতে পারি? মডুলাস অফ মাইনাস ওয়ান মানে কত? ওয়ান। মডুলাস অফ মাইনাস ওয়ান মানে কত? ওয়ান, ঠিক আছে? তাহলে থাকে কি? মডুলাস অফ বি থাকে। ঘটনা আসলে এভাবে ঘটেছে, ঠিক আছে? তারপর আমরা আমাদের নর্মাল দৃষ্টিতে বলতে পারি যে মডুলাস অফ মাইনাস বি মানে মডুলাস অফ বি, ঠিক আছে? দেখো সেকেন্ড সূত্রটার প্রমাণ কিন্তু হয়ে গেছে। তাহলে প্রথম সূত্রটার প্রমাণ এই পর্যন্ত করে এই দুইটা বা তিনটা লাইন লিখে দিলি কিন্তু তোমার সেকেন্ড সূত্রটার প্রমাণটা হয়ে যাবে। এখন তোমাদের অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন হয়তো ঘুরপাক খাচ্ছে যে স্যার বি এর স্থলে মাইনাস বি বসালাম কেন? এই কেনর উত্তর হচ্ছে এই সেকেন্ড প্রমাণটা মিলানোর জন্য আমি বি এর স্থলে মাইনাস বি বসিয়েছি, এটা হচ্ছে কেনর উত্তর। আর আরেকটা প্রশ্ন হয়তো তোমরা চিন্তা করতেছো যে স্যার বি এর স্থলে মাইনাস বি না লিখে আমি কি লিখতে পারি না বি ইকুয়াল টু মাইনাস বি বসিয়ে? ঠিক আছে, এরকম একটা প্রশ্ন হয়তো তোমরা চিন্তা করতেছো, বাট আমি বলতেছি যে বি ইকুয়াল টু মাইনাস বি লেখা যাবে না, ঠিক আছে? তোমাকে বি এর স্থলে মাইনাস বি এই কথাটাই লিখতে হবে, বি ইকুয়াল মাইনাস বি লেখা যাবে না। এর কারণ কি জানো? তুমি যদি বলো যে বি ইকুয়াল মাইনাস বি, তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করো। ঘটনা দাঁড়াচ্ছে এরকম যে টু বি ইকুয়াল টু জিরো, ওই বি কে এই পাশে আনলে টু বি ইকুয়াল টু জিরো, তাহলে আলটিমেটলি বি ইকুয়াল টু কত আসতেছে? জিরো আসতেছে। তার মানে তুমি যদি বলো বি ইকুয়াল টু মাইনাস বি বসাচ্ছি, তার মানে তুমি কিন্তু বি এর ভ্যালু জিরো বলতেছো। বি এর ভ্যালু কত বলতেছো তুমি? জিরো। আর বি এর ভ্যালু জিরো হলে দেখো, বি এর ভ্যালু যদি জিরো বসাও তাহলে দেখো তো এখানে ঘটনাটা কি আসে। বি এর ভ্যালু জিরো হলে দেখো তো এই জিনিসটা কি আসে। বি এর জায়গায় জিরো বসবে, তাহলে এই পাশে থাকবে মডুলাস অফ এ। বি এর জায়গায় জিরো বসলে এই পাশে কি হবে? মডুলাস অফ এ লেস দেন অর ইকুয়াল, তারপর কি দেখো মডুলাস অফ এ, আবার বি এর জায়গায় জিরো বসালে এখানে কত আসবে? জিরো আসবে। তার মানে ঘটনা কিন্তু এইটা আসতেছে, যদি তুমি বি এর ভ্যালু জিরো বলো তাহলে এই জিনিসটা কি ঠিক আছে নাকি ঠিক নাই? অবশ্যই ঠিক নাই, কারণ এই পাশেও মডুলাস অফ এ, ওই পাশেও মডুলাস অফ এ, তো এটা আবার লেস দেন অর ইকুয়াল হয় কিভাবে? এটা লেস দেন অর ইকুয়াল হয় কিভাবে? এটা অনলি ইকুয়াল হবে, এটা অনলি কি হবে? ইকুয়াল হবে। তার মানে তুমি যদি বি ইকুয়াল টু মাইনাস বি বলো তাহলে বি এর ভ্যালু জিরো বলতেছো, আর জিরো বললে এই জিনিসটা কিন্তু ঠিক থাকে না, এখানে লেস দেন অর ইকুয়াল আসতেছে, যেটা হচ্ছে অসম্ভব। এই জন্য বি ইকুয়াল টু মাইনাস বি আর বি এর স্থলে মাইনাস বি এই দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ঠিক আছে? বি এর স্থলে মাইনাস বি বসিয়েছ, ঠিক আছে? বি ইকুয়াল টু মাইনাস বি বসাওনি, ঠিক আছে? ক্লিয়ার? আর এমনি তো এখান থেকে বোঝা যায় যে বি আর মাইনাস বি দুটো অবশ্যই ইকুয়াল হওয়া পসিবল না। বি এবং মাইনাস বি এই দুটা কিন্তু ইকুয়াল হওয়া কখনোই পসিবল না। বি এর মান তুমি যেটাই কনসিডার করো না কেন, বি এর যে কোনো মান তুমি কনসিডার করো না কেন, বি ইকুয়াল টু মাইনাস বি এটা কখনোই কিন্তু সম্ভব না, ঠিক আছে? তাই তোমাকে অবশ্যই বি এর স্থলে মাইনাস বি এই কথাটাই লিখতে হবে, ঠিক আছে? তো আশা করি এই দুইটা প্রমাণই তোমরা খুব ভালো করে বুঝেছো। এবার আমরা পরের দুইটা সূত্রের প্রমাণ দেখব। আগের দুইটার মতো এই দুইটাও প্রায় একই রকম, কাছাকাছি, একটু খেয়াল করো। তো প্রথমটা হচ্ছে মডুলাস অফ এ মাইনাস বি গ্রেটার দেন অর ইকুয়াল মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি, আর এটা হচ্ছে মডুলাস অফ এ মাইনাস বি গ্রেটার দেন অর ইকুয়াল। দেখো এখানে ডান পক্ষে যা ছিল এখানেও কিন্তু ডান পক্ষে তাই আছে, জাস্ট এই ডান পক্ষটাকে আরেকটা মডুলাসের মধ্যে আবদ্ধ করা হয়েছে, দেখো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে দুইটা সূত্র, এই দুইটা সূত্রের প্রমাণ আমরা দেখবো। একটু দেখো, প্রথমটা শুরু করতেছি। এর আগেরটার মধ্যে মনে আছে প্রথমটা কিভাবে শুরু করেছিলাম? ঠিক ওইভাবেই শুরু করব। এর আগেরটা যেভাবে শুরু করছিলাম, কিভাবে শুরু করছিলাম মনে আছে কি? এই ডান পক্ষটাকে স্কয়ার করে শুরু করেছিলাম, তাই না? এই ডান পক্ষটাকে আমরা স্কয়ার করে শুরু করেছিলাম, তো তাই এখানে তাই করব, ঠিক আছে? মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি হোল স্কয়ার
ইকুয়াল টু কি হবে বলো, কোন সূত্র হবে? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এই আমরা সূত্র দিয়ে দিলাম এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এবার খেয়াল করো, মডুলাস অফ এ হোল স্কোয়ারকে আমরা কি লিখতে পারি অনায়াসে, আগের অঙ্কের মতো এ স্কোয়ার। আর বামেরটা একটু লিখে নিই, বামেরটা যা আছে তাই, মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি হোল স্কোয়ার। আচ্ছা এবার দেখো, মডুলাস অফ এ হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার, এরপরে দেখো মাইনাস, এটা ঠিক আগের মতো 2 ইন্টু মডুলাস অফ কি হবে এ বি প্লাস এটা কি হবে বি স্কোয়ার। এখানে ঠিক আগের দুটো সাইড নোট দিয়ে দিবা, যেহেতু মডুলাস অফ এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে অনলি এ স্কোয়ার, আরটা কি মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি ইকুয়াল টু হচ্ছে মডুলাস অফ এ বি। এই দুটা সাইড নোট এখানে আগেরটার মতো দিয়ে দিব। এবার দেখো, বা মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি হোল স্কোয়ার ইকুয়াল, ঠিক আগের মতো করে চিন্তা করো, এ স্কোয়ার আর বি স্কোয়ারকে একসাথে লিখলাম, এ স্কোয়ার আর বি স্কোয়ারকে কি লিখলাম একসাথে লিখলাম। আচ্ছা এখন দেখো, ঠিক আগের মতো এই যে এখানে এখানে মডুলাস অফ এ বি মানে হচ্ছে প্লাস মাইনাস এ বি, তাই না? তাহলে এখানে হবে ঠিক আগেরটার মতো প্লাস মাইনাস 2ab। তোমাদের বোঝানোর জন্য আমি মাঝখানে কি দিলাম প্লাস মাইনাস দিলাম, তোমাদেরকে বোঝানোর জন্য আমি এখানে কি দিলাম প্লাস মাইনাস দিলাম। ঠিক আছে, এই যে এখান থেকে মডুলাস অফ এ বি মানে হচ্ছে প্লাস মাইনাস এ বি, দ্যাটস ওয়াই এখানে সামনে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে, তাহলে এখান থেকে প্লাস মাইনাস বের হচ্ছে, প্লাস মাইনাসের সাথে মাইনাস চিহ্ন গুণ করলে প্লাস মাইনাসই হবে। তো এখন ঠিক আগেরটার মতো করে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, যদি আমি এখানে প্লাস চিহ্ন কনসিডার করি, দেখো যদি এখানে প্লাস চিহ্ন কনসিডার করি তাহলে কিন্তু এটা বড় হবে আর এটা ছোট হবে, কারণ দেখো এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে আর এটাতে সব প্লাস। এ আর বি এর যে কোনো ভ্যালুর জন্য এটা বড় এটা ছোট, বাম পক্ষেরটা ছোট ডান পক্ষেরটা বড় হবে এখানে যদি প্লাস চিহ্ন কনসিডার করি। ঠিক আছে, আর যদি এখানে মাইনাস চিহ্ন কনসিডার করি তাহলে এই দুইটা পরস্পর সমান হবে। মাইনাস চিহ্ন কনসিডার করলে এই দুইটা পরস্পর কি হবে সমান হবে। বুঝতে পারতেছো কথা? তাহলে প্লাস কনসিডার করলে কি হবে বামেরটা ছোট হবে, কিন্তু প্লাস কনসিডার করলে বামেরটা ছোট হবে, তাহলে এখানে ছোট চিহ্ন হবে বা লেস দেন হবে। আর যদি এখানে আমরা মাইনাস কনসিডার করি তাহলে দুইটা পরস্পর কি হবে ইকুয়াল হবে। সো এখানে ইকুয়াল হবে, লেস দেন অর ইকুয়াল। তাহলে এই হচ্ছে কাহিনী। আর এখানে সাইড নোট হবে সেই আগেরটা, কি হবে সাইড নোট, যেহেতু মডুলাস অফ এ বি গ্রেটার দেন অর ইকুয়াল এ বি, এর আগেও কিন্তু এই সেম সাইড নোটটাই দিয়েছিলাম। ওই সাইড নোট থেকে আসলে এই জিনিসটা হয়েছে, বুঝতে পেরেছো কাহিনীটা? আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে দেখো এবার, বা এখন আমরা কি করতে পারি খেয়াল করো, মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি হোল স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল কি হবে, এখানে ডানে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, বা মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়াল। খেয়াল করো, এই জিনিসটাকে আমরা লিখতে পারি না এইভাবে, মডুলাস অফ এ মাইনাস বি হোল স্কোয়ার অবশ্যই লিখতে পারি, এই যে এই সূত্র অনুসারে, এর আগেরটার মতো তাই করেছিলাম, এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি। হোল স্কোয়ার মানে হচ্ছে মডুলাস অফ এ হোল স্কোয়ার লেখা যাবে। এবার দুই পক্ষ থেকে আমরা যদি স্কোয়ারটা বাদ দিয়ে দিলে কি থাকতেছে, মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি লেস দেন অর ইকুয়াল মডুলাস অফ এ মাইনাস বি। ঠিক আছে, দেখো প্রমাণ কিন্তু হয়ে গেছে, শুধু এখন ঘুরিয়ে দিব। তাহলে ঘুরিয়ে দিলে কি হবে, মডুলাস অফ এ মাইনাস বি লেস দেন অর ইকুয়াল মডুলাস অফ এ মাইনাস, সরি লেস দেন হবে না, গ্রেটার দেন হবে, গ্রেটার দেন অর ইকুয়াল মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি। দেখো প্রথম সূত্র কিন্তু প্রমাণিত। তো এবার দেখো সেকেন্ড সূত্রের প্রমাণটা। ঠিক আছে,
সেকেন্ড সূত্রের প্রমাণটা কিন্তু আমরা এই প্রথম সূত্রের প্রমাণ থেকেই করব ইনশাল্লাহ। এর আগের দুইটা প্রমাণ আমরা যেভাবে করেছিলাম, যে সেকেন্ডটা কিন্তু আমরা প্রথমটা থেকেই বের করেছিলাম, ঠিক আছে। তো এখানেও আমরা এই সেকেন্ড সূত্রের প্রমাণটা প্রথমটা থেকে করব, ঠিক আছে। বাট এর আগে যেটা করেছিলাম যে বি এর স্থলে মাইনাস বি বসিয়ে, ঠিক আছে, ওই কাজটা করব না এখানে। এখানে আমরা একটু ভিন্নভাবে এটা করতে হবে আমাদেরকে। এর কারণ হচ্ছে এখানে দেখো এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য খুব একটা বেশি না, বাট আগের দুইটার মধ্যে কিন্তু যে পার্থক্যটা ছিল চিহ্নের পার্থক্য, বাট এই দুইটার মধ্যে চিহ্নের কিন্তু তেমন কোনো পার্থক্য নাই, শুধু এখানে একটা এক্সট্রা মডুলাস দেওয়া আছে, বুঝতে পেরেছো? তাহলে এটা একটু ভিন্ন নিয়মে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তার নিয়মটা হচ্ছে কি, একটু মনোযোগ দিয়ে শোনো। যদি প্রথম সূত্রের প্রমাণটা আসে তাহলে তুমি এই পর্যন্ত করে প্রমাণিত লিখে দিবা, ঠিক আছে। আর যদি সেকেন্ড সূত্রের প্রমাণটা আসে তাহলে তুমি এই লাইন পর্যন্ত করবা, এই যে এই লাইন পর্যন্ত, অর্থাৎ এই নিচের তিনটা লাইন বাদ। যদি প্রথম সূত্রের প্রমাণটা আসে তাহলে নিচের তিনটা লাইন করে দিলি শেষ। আর যদি সেকেন্ড সূত্রের প্রমাণটা আসে তাহলে এই পর্যন্ত আগে করবা, এই পর্যন্ত আগে করবা। করার পরে খেয়াল করো, এই পর্যন্ত করার পরে কি করবে, একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো এটার উপরেও হোল স্কয়ার আছে, এটার উপরেও হোল স্কয়ার আছে। একটা জিনিস মনে রাখো, যে যার উপরে স্কয়ার থাকে তাকে কিন্তু মডুলাস দিয়ে হোল স্কয়ার লেখা যায়। এই যে এই সূত্র অনুসারে দেখো এ এর উপরে স্কয়ার, তাহলে এ কে মডুলাসের ভিতরে দিয়ে আমরা উপরে স্কয়ার হোল স্কয়ার দিয়ে দিব। যার উপরে স্কয়ার থাকে তাকে মডুলাসের ভিতরে দিয়ে হোল স্কয়ার লেখা যায়, ঠিক আছে, এই যে এই সূত্র অনুসারে। আচ্ছা তাহলে একটু খেয়াল করো, দেখো তো এখানে কার উপরে স্কয়ার, এখানে হচ্ছে মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি, এটুকের উপরে স্কয়ার, তাই না? তাহলে এটুকের উপরে স্কয়ার থাকলে এটুককে কি আমরা আবার একটা মডুলাস দিয়ে হোল স্কয়ার লিখতে পারবো না? কি বলেছি, যার উপরে স্কয়ার থাকবে তাকে মডুলাসের ভিতরে দিয়ে হোল স্কয়ার লেখা যাবে। তো এখানে স্কয়ার কার উপরে, এখানে স্কয়ার হচ্ছে মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি এর উপরে। তাহলে এটুককে আমরা আরেকটা মডুলাসের ভিতরে লিখে, এটুককে আমরা আরেকটা মডুলাসের ভিতরে লিখে আমরা হোল স্কয়ার দিতে পারবো, পারবো না বলো? অবশ্যই পারবো, এই যে এই সূত্র অনুসারে, এই সূত্র অনুসারে, ঠিক আছে। আচ্ছা একইভাবে দেখো ডান পক্ষেও, এখানে কার উপরে স্কয়ার, এখানে হচ্ছে এ মাইনাস বি এর উপরে স্কয়ার। তাহলে এ মাইনাস বি কে মডুলাসের ভিতরে লিখে তার উপরে আমরা কি দিতে পারবো, স্কয়ার দিতে পারবো। আশা করি খুব ভালো করে জিনিসটা বুঝতে পেরেছো। এখন যদি উভয় পক্ষ থেকে স্কয়ারটা বাদ দিয়ে দেই তাহলে কি হবে ঘটনাটা, মডুলাস অফ মডুলাস এ মাইনাস মডুলাস বি, ওকে, লেস দেন অর ইকুয়াল, এখানে হচ্ছে মডুলাস অফ এ মাইনাস বি, ওকে, স্কয়ার বাদ দিয়ে দিলাম দুই পাশ থেকে। সুতরাং শেষ, দেখো প্রমাণ কিন্তু হয়ে গেছে, শুধু সাইড চেঞ্জ করে দিলে হবে। তাহলে মডুলাস অফ এ মাইনাস বি, সাইড চেঞ্জ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, গ্রেটার দেন অর ইকুয়াল মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি, ঠিক আছে। এই এই হচ্ছে সেকেন্ড সূত্রের প্রমাণ। এখন আমরা এই অধ্যায়ের খুবই মজাদার ইন্টারেস্টিং 6টা বিধির সাথে পরিচিত হব। এই বিধিগুলো অ্যাপ্লাই করে আমাদেরকে এই অধ্যায়ে বেশ কিছু প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো দেখো বিধিগুলোর টাইটেল বা নাম আমি বোর্ডে লিখে রেখেছি, 6টা বিধি টোটাল। বিনিময় বিধি, সংযোজন বিধি, বন্টন বিধি, অনন্যতা, অভেদক আর বিপরীতক, ঠিক আছে, এই 6টা বিধি। তো খুবই মজাদার বিধি, বিধিগুলোর সাথে পরিচয় করালেই তোমরা বুঝতে পারবা যে খুবই মজাদার ইন্টারেস্টিং বিধি, ঠিক আছে। একদমই সিম্পল জিনিস। একটু দেখো খেয়াল করো, বিনিময় বিধি কোনটা? বিনিময় বিধি হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, আরেকটা হচ্ছে এ বি ইকুয়াল টু বি এ। এই দুইটা বিনিময় বিধি, একটা হচ্ছে যোগের বিনিময় বিধি আর একটা হচ্ছে গুণের বিনিময় বিধি, ঠিক আছে। দেখো এ প্লাস বি আর বি প্লাস এ তো সেম, এটা তোমরা জানো, আবার এ বি আর বি এ সেম, এই দুইটা জানো, ঠিক আছে। বাট এখানে কিন্তু ঘটনাটা আসলে বিনিময় হয়েছে, ঠিক আছে। মানে অর্থাৎ বি চলে গেছে এ এর জায়গায়, এ চলে আসছে বি এর জায়গায়, বি গেছে এ এর জায়গায়, এ গেছে বি এর জায়গায়। এখানে ঘটনাটা কি, এ আর বি এর মধ্যে বিনিময় ঘটেছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই এই দুটা বিধিকে বলা হচ্ছে বিনিময় বিধি। তবে এটা হচ্ছে যোগের বিনিময় বিধি, এটা হচ্ছে গুণের বিনিময় বিধি।
আমরা যখন এই বিধি দিয়ে মানে প্রমাণগুলো করব, একটু পরে আমি অঙ্ক তোমাদেরকে দেখাবো, প্রমাণগুলো যখন করব তখন এই বিধিগুলোর সাইড নোট দিতে হবে আমাদের। যোগের হলে যোগের বিনিময় বিধি সাইড নোট দিতে হবে, গুণের হলে গুণের বিনিময় বিধি সাইড নোট দিতে হবে। ঠিক আছে, মজাদার না খুব? আচ্ছা দেখো, এবার এবার পরেরটা হচ্ছে সংযোজন বিধি। সংযোজন বিধিটা কি? সংযোজন বিধিটা হচ্ছে, সাপোজ এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি, এ প্লাস বিটাকে আমি ব্র্যাকেটে আবদ্ধ করলাম, এটা যে কথা এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সিটাকে যদি ব্র্যাকেটে আবদ্ধ করি, কথা কিন্তু একই। এই দুই পাশের মানের কোনো পরিবর্তন কিন্তু হবে না, কিন্তু জাস্ট ব্র্যাকেটটাকে কি করেছি, ব্র্যাকেটটাকে জায়গা বদল করেছি। এখানে এ প্লাস বি এর মধ্যে ব্র্যাকেট ছিল, ওই ব্র্যাকেটটাকে আমি নিয়ে গেছি বি প্লাস সি এর মধ্যে। ঠিক আছে, একইভাবে আমি যদি এভাবে লিখি যে এ বি ইন্টু সি, এটাকে লেখা যাবে এ ইন্টু বিসি। দেখো এখানেও কিন্তু ব্র্যাকেটের পরিবর্তন হয়েছে, এ বির মধ্যে ব্র্যাকেট ছিল, ওখানে বিসির মধ্যে হচ্ছে ব্র্যাকেট। তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে ব্র্যাকেটের যে পরিবর্তনটা ওটাকে বলা হয় সংযোজন বিধি। মনে রাখো যে ব্র্যাকেটের পরিবর্তনকে বলা হয় সংযোজন বিধি। এই উপরেরটাকে বলা হয় যোগের সংযোজন বিধি, আর নিচেরটাকে বলা হয় গুণের সংযোজন বিধি। বুঝতে পেরেছ? ঠিক আছে। আচ্ছা এবার দেখো বন্টন বিধি। বন্টন বিধি, বন্টন বিধি একটাই, যোগের বা গুণের আলাদা কোনো বন্টন বিধি নাই, বন্টন বিধি একটাই, এবং সেটা কি দেখো, এ ইন্টু বি প্লাস সি থাকলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এ বি প্লাস এসি। বলো লিখতে পারি কিনা? ঠিক আছে, অথবা এই জিনিসটা এরকমও হতে পারে যে বি প্লাস সি ইন্টু এ, কথা একই কিন্তু এখানেও আমরা এ দিয়ে গুণ করলে কি লিখতে পারি? এ বি প্লাস এসি। এইটাকে বলা হয় বন্টন বিধি। বন্টন মানে কি? এই যে আমি এ দ্বারা গুণ করতেছি, এই এ দ্বারা গুণ করাটাকে বলা হচ্ছে এ কে, এই এ কে বি আর সি এর সাথে বন্টন করে দেওয়া। গুণ করতেছি মানে এই গুণের ব্যাপারটাকেই বোঝানো হচ্ছে যে বন্টন করে দেওয়া। এই এ কে আমরা বি আর সি এর সাথে কি করে দিয়েছি? বন্টন করে দিয়েছি। এ কে বি এর সাথে বন্টন করেছি, আবার এ কে সি এর সাথে বন্টন করেছি, তো এটাকে বলা হচ্ছে বন্টন বিধি। মনে থাকবে? তো এরকম এরকম ক্যালকুলেশন যখন আমরা অঙ্কের ভিতরে করব প্রমাণগুলোতে, তখন আমাদেরকে সাইড নোটে লিখতে হবে যে বন্টন বিধি। ঠিক আছে, আচ্ছা ওকে, খুবই মজাদার কিন্তু। আচ্ছা এবার অনন্যতা। এই তিনটা টপিকই খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটা টপিকই খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমাদের শিখতে হবে অনন্যতা জিনিসটা আসলে কি। অনন্যতা দুই রকমের হয়, একটা হচ্ছে যোগের অনন্যতা, আর একটা হচ্ছে গুণের অনন্যতা। ঠিক আছে, আচ্ছা অনন্যতা ব্যাপারটা হচ্ছে, সাপোজ এ ইকুয়াল টু বি, আমার মন চাইলো যে আমি উভয় পক্ষে, আমার মন চাইলো যে আমি উভয় পক্ষে সি যোগ করব, তাহলে এ প্লাস সি ইকুয়াল টু বি প্লাস সি। তো উভয় পক্ষে আমি একই জিনিস যোগ করলাম, সেটা কি? সি। তাহলে এই উভয় পক্ষে একই জিনিস যোগ করাকে বলা হয় যোগের অনন্যতা। মনে থাকবে, উভয় পক্ষে একই জিনিস যোগ করাকে বলা হয় কি? যোগের অনন্যতা। একইভাবে মনে করো, একইভাবে মনে করো এরকম আছে যে এ ইকুয়াল টু বি, এখন আমার মন চাইলো যে উভয় পক্ষে আমি একই জিনিস গুণ করব, একই জিনিস গুণ করব। সাপোজ আমি উভয় পক্ষে সি দ্বারা গুণ করলাম, তাহলে কি হবে? এসি ইকুয়াল টু বিসি। তাহলে উভয় পক্ষে একই জিনিস দ্বারা গুণ করাকে বলা হয় গুণের অনন্যতা। বুঝতে পেরেছ? উভয় পক্ষে একই জিনিস যোগ করা মানে হলো যোগের অনন্যতা, একই জিনিস গুণ করা মানে হচ্ছে গুণের অনন্যতা। আচ্ছা ওকে, এই যোগের আর গুণের অনন্যতা আমরা বুঝে ফেললাম। এবার দেখো অভেদক। ঠিক আছে, অভেদক টপিকটা একটু ভালো করে খেয়াল করো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, অভেদকের টপিকটা, এবং এটা দিয়ে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে পরীক্ষায়। ঠিক আছে, ওই এমসিকিউটার কথা বলতেছি, আগে আমি অভেদক সম্পর্কে একটু বলে নিই। অভেদক হচ্ছে, অভেদকও দুই রকম হয়, একটা হচ্ছে যোগের অভেদক আর একটা হচ্ছে গুণের অভেদক। খেয়াল করো, তো অভেদকের ব্যাপারটা হচ্ছে এ প্লাস জিরো ইকুয়াল টু কি? এ। এ প্লাস জিরো ইকুয়াল টু এ। ঠিক আছে, অর্থাৎ এটার মিনিং হচ্ছে যে কোনো কিছুর সাথে জিরোকে যোগ করলে তার কোনো পরিবর্তন হয় না। এর সাথে জিরোকে যোগ করছি, এর কোনো পরিবর্তন হয়নি, এটাকে বলা হয় যোগের অভেদক। অনলি জিরো, অনলি জিরো,
যোগের অভেদক বলা হয় অনলি জিরোকে, মনে রাখবা। যোগের অভেদক বলা হয় কাকে? জিরোকে। ঠিক আছে, কারণ জিরোকে যে কোনো কারোর সাথে যোগ করলে তার কোনো পরিবর্তন কিন্তু হয় না। তো এই এই টপিকটার নামই হচ্ছে যোগের অভেদক। ঠিক আছে, যোগের অভেদক। আর আরেকটা জিনিস হচ্ছে, খেয়াল করো, এ ইন্টু ওয়ান, এ ইন্টু ওয়ান ইকুয়াল টু হচ্ছে এ, এটাকে বলা হয় গুণের অভেদক। গুণের অভেদক হচ্ছে ওয়ান, মনে রাখো। যোগের অভেদক যেরকম শূন্য, ঠিক আছে, ওরকম গুণের অভেদক হচ্ছে কত? ওয়ান। বুঝতে পেরেছ? যেরকম যোগের অভেদক শূন্য, অর্থাৎ শূন্যকে কারোর সাথে যোগ করলে তার কোনো পরিবর্তন হয় না, ওরকম ওয়ানকে কারোর সাথে গুণ করলে তার কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, অর্থাৎ কারোর সাথে ওয়ানকে গুণ করলে তার কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, এটাকে বলা হয় গুণের অভেদক। আর জিরোকে যোগ করলে তার কোনো পরিবর্তন হয় না, এটাকে বলা হয় কি? যোগের অভেদক। তো এরকম এমসিকিউ প্রশ্ন এটা থেকে আসে যে গুণের অভেদক কোনটি? তো গুণের অভেদক হচ্ছে ওয়ান, মনে রাখবা। গুণের অভেদক হচ্ছে ওয়ান, কারণ ওয়ানকে কারোর সাথে গুণ করলে তার কোনো পরিবর্তন হয় না। দ্যাটস ওয়াই ওয়ানকে বলা হয় গুণের অভেদক। আবার যোগের অভেদক কোনটি? তো যোগের অভেদক হচ্ছে শূন্য, শূন্যকে বলা হয় যোগের অভেদক, কারণ শূন্যকে যে কারোর সাথে যোগ করলে তার কোনো পরিবর্তন হয় না। দ্যাটস ওয়াই শূন্যকে বলা হয় যোগের অভেদক। মনে থাকবে, যোগের অভেদক হচ্ছে শূন্য, গুণের অভেদক হচ্ছে ওয়ান। মনে রাখো এই জিনিসটা। আচ্ছা, এবার লাস্ট টপিকে চলে যাই, বিপরীতক। বিপরীতক এটাও খুবই সিম্পল একটা জিনিস। বিপরীতক দুই রকম হয়, একটা হচ্ছে যোগের বিপরীতক আর একটা হচ্ছে গুণের বিপরীতক। তো বিপরীতকের ব্যাপারটা হচ্ছে যে এর সাথে মাইনাস এ যোগ করলে শূন্য হয়, এটাকে বলা হয় যোগের বিপরীতক। এর সাথে মাইনাস এ যোগ করলে শূন্য হয়, অর্থাৎ যে কোনো জিনিসের সাথে তার যোগাত্মক বিপরীত রাশিটা যোগ করলে, ঠিক আছে, যে কোনো জিনিসের সাথে, অর্থাৎ 5 এর সাথে -5 যোগ করলে কত হয়? শূন্য হয়। -5 হচ্ছে 5 এর যোগাত্মক বিপরীত রাশি। তাহলে যে কোনো রাশির সাথে তার যোগাত্মক বিপরীত রাশিটা যোগ করলে শূন্য হয়, এই জিনিসটা কি বলা হয়? যোগের বিপরীতক। ঠিক আছে, আর গুণের বিপরীতক হচ্ছে এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু হচ্ছে কত বলো? ইকুয়াল টু হচ্ছে ওয়ান। এটাকে বলা হয়, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় গুণের বিপরীতক। এটাকে বলা হয় গুণের বিপরীতক। ঠিক আছে, এ ইন্টু এ ইনভার্স ওয়ান ইকুয়াল টু হচ্ছে ওয়ান, এটাকে বলা হয় গুণের বিপরীতক। অর্থাৎ এর সাথে তার গুণাত্মক বিপরীত রাশি গুণ করলে সেখান থেকে কত পাওয়া যাবে? ওয়ান পাওয়া যাবে। বুঝতে পেরেছো আশা করি এই জিনিসটা। তাহলে এই উপরেরটা হচ্ছে যোগের বিপরীতক আর নিচেরটা হচ্ছে গুণের বিপরীতক। যোগের বিপরীতকে আনসার আসে শূন্য, আর গুণের বিপরীতকে আনসার আসে কত? ওয়ান। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, তাহলে এই হচ্ছে টোটাল 6টা টপিক। এই হচ্ছে টোটাল 6টা টপিক। যদিও এই 6টা টপিকই খুবই সিম্পল, বাট একটু মনে রাখতে হবে। কিন্তু অনেকগুলোই মনে থাকবে সহজে, বাট অনেকগুলাই মনে রাখতে হবে। অনেকেই এই বিধিগুলোর মধ্যে কিন্তু অনেক সময় প্যাচ লাগায় ফেলে। তা প্যাচ যাতে না লাগে এই জন্য একটু ভালো করে এই বিধিগুলো একটু খেয়াল করতে হবে, যে কি থাকলে কি করতে হবে। এই বিধিগুলো কিন্তু আমরা আমাদের প্রমাণের মধ্যে সাইড নোট হিসাবে ইউজ করতে হবে। তো চলো এবার আমরা দেখি এই বিধিগুলো দিয়ে আমরা কোন ধরনের প্রমাণগুলো করব। ওকে, দেখো আমি বোর্ডে একটা প্রশ্ন লিখেছি, আমরা এই প্রশ্নটার সমাধান করব আমাদের সেই বিধিগুলোর সাহায্যে। দেখো প্রশ্নটা হচ্ছে খুবই সিম্পল একটা প্রশ্ন, যে এবিসি যদি কি হয়? আর বা রিয়েল নাম্বার হয়, এবং এ প্লাস বি ইকুয়াল টু যদি এ প্লাস সি হয়, তাহলে প্রমাণ করো বি ইকুয়াল টু সি। ঠিক আছে, এখন তোমরা হয়তো এই প্রশ্নটা দেখে অনেকে হাসতেছো, যে স্যার এটা আবার কি, কেমন হলো জিনিসটা, যে এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস সি হলে বলেছে যে বি ইকুয়াল টু সি প্রমাণ করতে। আমরা তো এখানে দেখতেছি যে এ দুই পাশ থেকে কাটা গেলেই তো বি ইকুয়াল টু সি হয়ে যায়, এটা আবার প্রমাণ করার কি আছে? বাট এটা আমাদেরকে সেই বিধিগুলো ইউজ করে প্রমাণ করতে হবে, যে বিধিগুলো একটু আগে আমরা খুবই সিম্পল কিছু বিধি আমরা শিখেছি, যেগুলো আমরা আগে থেকে জানতাম, বাট এগুলো যে বিধি আকারে কখনো ম্যাথমেটিক্সে ইউজ হবে এগুলো আমরা হয়তো কখনো আগে থেকে জানতাম না। তো এই বিধিগুলো ইউজ করে আমাদেরকে এই প্রমাণটা আসলে করতে হবে। ডিটেইলস দেখাইতে হবে আমাকে, যে অ্যাকচুয়ালি এটা থেকে কিভাবে এটা হয়।
ডিটেলস দেখাইতে হবে, যে ডাইরেক্ট এ এ কাটাকাটি করে বি ইকুয়াল টু সি হয়ে গেল, এটা দেখানো যাবে না। আমাদেরকে ওই বিধিগুলো ইউজ করে ডিটেলস বুঝাই দিতে হবে যে এটা থেকে ওইটা হয়। ঠিক আছে, তো দেখো শুরু করতেছি। দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে এ প্লাস সি। এখন যেরকম তোমরা একটু আগে চিন্তা করতেছিলা যে স্যার এ এ বাদ দিব, হ্যাঁ এ এ বাদ দিব আমি, বাট বিধি ইউজ করে বাদ দিব। তাহলে এই প্লাস এ কে বাদ দেওয়ার জন্য আমরা উভয় পক্ষে মাইনাস এ যোগ করব। বুঝতে পেরেছ? প্লাস এ কে বাদ দেওয়ার জন্য উভয় পক্ষে কি করব? মাইনাস এ যোগ করব। তো খেয়াল করো, এই যে উভয় পক্ষে মাইনাস এ যোগ করতেছি আর বাকিটাকে ব্র্যাকেট দিয়ে লিখে রাখতেছি। দেখো উভয় পক্ষে আমি মাইনাসে যোগ করেছি আর বাকিটাকে কি করেছি? ব্র্যাকেট দিয়ে লিখেছি। ঠিক আছে, তো উভয় পক্ষে মাইনাস এ যোগ করলাম। তাহলে এটা কোন বিধির অন্তর্ভুক্ত হয়েছে বলতো? উভয় পক্ষে মাইনাস এ তো না, আসলে আমি উভয় পক্ষে একই জিনিস যোগ করেছি। তাহলে উভয় পক্ষে একই জিনিস যোগ করাকে কি বলা হয়? একটু আগে আমরা বিধিতে পড়ে এসেছি, অনন্যতা, যোগের অনন্যতা। উভয় পক্ষে একই জিনিস যোগ করাকে বলা হয় যোগের অনন্যতা, উভয় পক্ষে একই জিনিস গুণ করাকে বলা হয় গুণের অনন্যতা। তাহলে এখানে সাইড নোট দিবা যোগের অনন্যতা। সাইড নোট কি দিয়ে দিতে হবে? যোগের অনন্যতা, অবশ্যই সাইড নোট দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এর পরের লাইনে কি করব। এর পরের লাইনে আমি ব্র্যাকেটের পরিবর্তন করব, অর্থাৎ মাইনাস এ প্লাস এ কে একসাথে লিখবো, কারণ তোমরা জানো এই যে এই দুইটা কাটাকাটি চলে যাবে, এই দুটাতে কি হয়ে যাবে? কাটাকাটি চলে যাবে না, তাই আমি ব্র্যাকেটের পরিবর্তন করলাম। ঠিক আছে, তাহলে ব্র্যাকেটের পরিবর্তনকে কি বলে মনে আছে? ব্র্যাকেটের পরিবর্তনকে কি বলা হয়? সংযোজন বিধি। মনে আছে? একটু আগে আমরা দেখিয়েছিলাম ব্র্যাকেটের পরিবর্তন মানে সংযোজন বিধি। আর এটা হচ্ছে যোগ চিহ্ন আছে, তাই এটাকে আমরা বলবো যোগের সংযোজন বিধি বা যোগের সংযোজন। তুমি শর্টকাটে লিখতে পারো যোগের সংযোজন বিধি, বিধি লিখে দিতে পারো যোগের সংযোজন বিধি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, বা প্লাস এ মাইনাস এ যোগ করলে কত হয়? 0। ঠিক আছে, তাহলে 0 প্লাস বি ইকুয়াল টু 0 প্লাস সি। তাহলে এখানে ঘটনাটা কি ঘটেছে? এখানে কিন্তু বিপরীতকের বিধিটা ইউজ হয়েছে। বিপরীতক এ এর সাথে মাইনাস এ, অর্থাৎ এ এর সাথে তার যোগাত্মক বিপরীত রাশিটা যোগ করলে কত হয়? 0 হয়। একটু আগে আমরা দেখেছি কিন্তু। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এখানে বিপরীতক বিধিটা ইউজ হয়েছে, যোগের বিপরীতক। এই পাশেও দেখো, এই পাশেও যোগের বিপরীতক বিধিটা ইউজ হয়েছে। তাহলে এখানে সাইড নোট দিয়ে দিবা যোগের বিপরীতক, যোগের বিপরীতক, এটা সাইড নোটে দিয়ে দিতে হবে অবশ্যই। ওকে, এবার দেখো, বা 0 প্লাস বি ইকুয়াল টু বি, 0 প্লাস সি ইকুয়াল টু সি। এখানেও কিন্তু বিধি ইউজ হয়েছে। কোন বিধি? এই যে জিরোর সাথে যে কোনো কিছুকে যোগ করলে তার কোনো পরিবর্তন হয় না, এটা কোন বিধিটা বলতো? এটা হচ্ছে অভেদক বিধি। অভেদক, জিরোকে কিন্তু যোগের অভেদক বলা হয়। একটু আগে তোমরা জেনেছো জিরোকে কি বলা হয়? যোগের অভেদক, কারণ জিরোর সাথে যে কোনো কিছুকে যোগ করলে তার কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে কি দিবা? এখানে লিখবা যোগের অভেদক, যোগের অভেদক। বুঝতে পেরেছো কাহিনীটা? এই তাহলে হয়ে গেল প্রমাণিত। এই হচ্ছে বিধিগুলো ইউজ করার মাধ্যমে এটার প্রমাণ। তাহলে এরকমই প্রমাণগুলো এভাবে বিধি ইউজ করে আমাদেরকে করতে হবে। ওকে, এবার দেখো পরের প্রমাণটা বা পরের অঙ্কটা আগেরটার মতোই অনেকটা, বাট এখানে গুণ আছে। এটা এ বি সি বিলংস টু আর এবং এসি ইকুয়াল টু বিসি এবং সি নট ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে এ ইকুয়াল টু বি। ঠিক আছে, এই এসি ইকুয়াল টু বিসি থেকে প্রমাণ করতে হবে এ ইকুয়াল টু বি। ঠিক আগের মতো তোমরা সিম্পলি চিন্তা করো, সি সি কাটা চলে গেলেই কিন্তু কি হয়ে যায়? এ ইকুয়াল টু বি হয়ে যায়। বাট সে আগের কথাই, এত সিম্পলি করা যাবে না, আমাদেরকে এটা বিধিগুলো ইউজ করে করতে হবে। ঠিক আছে, তো দেখো দেওয়া আছে এসি ইকুয়াল টু হচ্ছে বিসি, তাই না? তো আমরা এখানে সি কে বাদ দিব। তো সি কে বাদ দিতে হলে কিন্তু আমাদেরকে সি ইনভার্স আনতে হবে, সি এর গুণাত্মক বিপরীত রাশি আনতে হবে। তাহলে সি ইনভার্স দ্বারা উভয় পক্ষে আমরা কি করব? গুণ করব। সি ইনভার্স দ্বারা দেখো উভয় পক্ষে গুণ করব। তাহলে এসি কে ব্র্যাকেটের ভিতরে রাখলাম, রেখে এই দেখো সি ইনভার্স আনলাম। ঠিক আছে,
এখানেও সেম, বিসি কে ব্র্যাকেটের ভিতরে রেখে কি আনলাম, সি ইনভার্স আনলাম। তো এখানে কোন বিধিটা ইউজ হয়েছে বলো তো একটু? উভয় পক্ষে আমরা একই জিনিস দ্বারা গুণ করেছি, তাহলে এটা হচ্ছে গুণের অনন্যতা। এটা কি? এটাকে আমরা বলবো গুণের অনন্যতা। ওকে, উভয় পক্ষে একই জিনিস দ্বারা গুণ করা হয়েছে। এখন কি করব? এখন আমরা ব্র্যাকেটের পরিবর্তন করব। সি আর সি ইনভার্সকে একসাথে লিখব। ওকে, সি এবং সি ইনভার্সকে আমরা একসাথে লিখব। তো ব্র্যাকেটের পরিবর্তনকে কি বলা হয়? ব্র্যাকেটের পরিবর্তনকে কি বলা হয়? এখানে কি লিখবা? গুণের সংযোজন বিধি। আমি লিখলাম না, লিখে ফেলো। ব্র্যাকেটের পরিবর্তনকে কিন্তু সংযোজন বিধি বলা হয়, আর এটা যেহেতু গুণ, তাই এটাকে আমরা বলবো গুণের সংযোজন বিধি। গুণের সংযোজন বিধি, সাইড নোট দিয়ে দাও। বা এবার খেয়াল করো, সি আর সি ইনভার্স মিলে কত হবে? 1 হবে। সি আর সি ইনভার্স মিলে কত হবে? 1 হবে। এখানে কোন বিধি হয়েছে? সি এর সাথে সি এর গুণাত্মক বিপরীত রাশি গুণ করে আমরা 1 পেয়েছি, তাহলে এটা হচ্ছে গুণের বিপরীতক। সাইড নোটে লেখো গুণের বিপরীতক বিধি, কিন্তু এটা গুণের বিপরীতক বিধি। ঠিক আছে, এবার এ ইকুয়াল টু বি, এখানে কোন বিধি অ্যাপ্লাই হয়েছে? এখানে কোন বিধি অ্যাপ্লাই হয়েছে? 1 কে কিন্তু গুণের অভেদক বলা হয়। কেন? কারণ 1 এর সাথে যে কোনো কিছুকে গুণ করলে তার কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে আমরা গুণের অভেদক বিধিটা ইউজ করেছি। তো লিখে ফেলো গুণের অভেদক। গুণের অভেদক। ঠিক আছে, তাহলে হয়ে গেল এ ইকুয়াল টু বি। ওকে, আমরা বিধিগুলো ইউজ করে আমরা একটা যোগের অঙ্ক দেখেছি, একটা গুণের অঙ্ক দেখেছি। তো এখন একটু ডিফারেন্ট একটা অঙ্ক দেখব। দেখো, অঙ্কটা হচ্ছে এ যদি বাস্তব সংখ্যা হয় তাহলে প্রমাণ করো এ ইন্টু জিরো ইকুয়াল টু জিরো। অর্থাৎ জিরোকে যে কারোর সাথে গুণ করলে কত হবে? জিরো হবে। ঠিক আছে, খুবই সিম্পল জিনিস, বাট প্রমাণটা আমাদেরকে সেই বিধিগুলো অ্যাপ্লাই করে প্রমাণ করতে হবে। ঠিক আছে, বাট এই প্রমাণটা একটু ডিফারেন্ট, কারণ এটার স্টার্টিংটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এটার স্টার্টিংটা হবে এভাবে, এটার স্টার্টিংটা হবে যে 1 প্লাস 0 ইকুয়াল টু 1। এটার স্টার্টিংটা এভাবে করতে হবে, 1 প্লাস 0 ইকুয়াল টু 1। আর এখানে এটা কিন্তু একটা বিধি, 1 প্লাস 0 ইকুয়াল টু 1, এটা কিন্তু একটা বিধি। এটা কোন বিধি বলো তো? এটা হচ্ছে যোগের অভেদক বিধি। লিখে ফেলো যোগের অভেদক, শুধু ব্র্যাকেটে লেখো যোগের অভেদক। এই যে দেখো, জিরোকে যে কারোর সাথে যোগ করলে তার কোনো পরিবর্তন হয় না, এটা কোন বিধি? এটা হচ্ছে যোগের অভেদক বিধি। ঠিক আছে, বুঝতে পেরেছো জিনিসটা? আচ্ছা, তো এখন আমরা কি করব খেয়াল করো। এখন আমরা উভয় পক্ষে এ গুণ করব। এই যে প্রমাণের মধ্যে এ আছে, দ্যাটস ওয়াই আমরা উভয় পক্ষে এ গুণ করলাম। তাহলে এ ইন্টু 1 প্লাস 0 ইকুয়াল টু এ ইন্টু 1। তো এটাও কিন্তু বিধি। উভয় পক্ষে একই জিনিস গুণ করাকে কি বলা হয়? গুণের অনন্যতা। উভয় পক্ষে একই জিনিস গুণ করাকে বলা হয় গুণের অনন্যতা। তাহলে এখানে সাইড নোট দাও, গুণের অনন্যতা। উভয় পক্ষে একই জিনিস গুণ করলে সেটাকে বলা হয় গুণের অনন্যতা। এবার দেখো, এখন এই এ দ্বারা গুণ করব। আসলে কি গুণ করব? এটা কিন্তু বন্টন বিধি। ওই যে একটু আগে বলেছিলাম, মানে 6টা বিধির মধ্যে একটা বিধি ছিল বন্টন বিধি। এ দ্বারা গুণ করা মানে এ কে এই দুইটার সাথে বন্টন করে দেওয়া। এ কে এই দুইটার সাথে কি করে দেওয়া? বন্টন করে দেওয়া। তাহলে এ ইন্টু 1 প্লাস এ ইন্টু 0 ইকুয়াল টু এ ইন্টু 1। তো এটা কোন বিধি? এটা হচ্ছে, সাইড নোটে লিখে দাও, বন্টন বিধি। বন্টন বিধি, সাইড নোটে লেখো বন্টন বিধি। এখানে আমরা এ কে এই দুইটার সাথে কি করে দিয়েছি? বন্টন করে দিয়েছি। আচ্ছা, এখন একটু ভালো করে খেয়াল করো, দেখো একটু, এ ইন্টু 1, এটাকে আমরা কি লিখতে পারি? এ ইন্টু 1 কে আমরা এ লিখতে পারি, প্লাস এ ইন্টু 0, এটাকে চেঞ্জ করা যাবে না কারণ এই যে প্রমাণে আছে এ ইন্টু 0 ইকুয়াল টু এ ইন্টু 1 মানে এ। তাহলে এই যে এ ইন্টু 1 মানে এ লিখেছি, এ ইন্টু 1 মানে এ লিখেছি, এটা কোন বিধি? এটা কোন বিধি? এটা হচ্ছে গুণের অভেদক। 1 কে যে কারোর সাথে গুণ করলে তার কোনো পরিবর্তন হয় না। 1 কে যে কারোর সাথে গুণ করলে তার কোনো পরিবর্তন হয় না। তো এটা হচ্ছে গুণের অভেদক। লিখে ফেলো এখানে গুণের অভেদক। ঠিক আছে, আচ্ছা, এখন খেয়াল করো, এখন আমরা উভয় পক্ষ থেকে এই এ কে বাদ দিব। উভয় পক্ষ থেকে এ কে বাদ দিব। তো এ কে বাদ দেওয়ার জন্য মাইনাস এ যোগ করতে হবে। ঠিক আছে, এ কে বাদ দেওয়ার জন্য কি করতে হবে? এ কে বাদ দেওয়ার জন্য আমাদেরকে মাইনাস এ যোগ করতে হবে। তো খেয়াল করো, মাইনাস এ
প্লাস এটাকে ব্র্যাকেটের ভিতরে রাখলাম এ প্লাস এ ইন্টু জিরো ইকুয়াল টু মাইনাস এ প্লাস এ। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করেছি, আমরা এখানে উভয় পক্ষে মাইনাস এ যোগ করছি। তাই এখানে এটা কোন বিধি হয়েছে বলো? এটা হলো যোগের অনন্যতা। উভয় পক্ষে একই জিনিস যোগ করাকে কি বলে? উভয় পক্ষে একই জিনিস যোগ করাকে কি বলে? যোগের অনন্যতা। ঠিক আছে, মাইনাসে যোগ করলাম কেন? এই যে এই একে রিমুভ করার জন্য, এই একে রিমুভ করার জন্য আমরা মাইনাসে যোগ করলাম। তো এখন এই বাম পক্ষে কিন্তু আমরা কি করব? বাম পক্ষে আমরা কিন্তু ব্র্যাকেটের পরিবর্তন করব, তাই না? বাম পক্ষে কিন্তু আমরা ব্র্যাকেটের পরিবর্তন করব। তাহলে কি হবে? মাইনাস এ প্লাস এ, ওকে, প্লাস এ ইন্টু জিরো ইকুয়াল টু মাইনাস এ প্লাস এ। ডান পাশে তো ব্র্যাকেটের পরিবর্তন করা লাগবে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা ব্র্যাকেটের পরিবর্তন করেছি কিন্তু। তাহলে এটাকে বলা হয় যোগের সংযোজন বিধি। যোগের সংযোজন, ব্র্যাকেটের পরিবর্তনকে কি বলে? যোগের সংযোজন। ব্র্যাকেটের পরিবর্তন করেছে এই দুইটাতে, কারণ এই দুইটা মিলেই কিন্তু জিরো হবে। ঠিক আছে, যোগের সংযোজন, সাইড নোট। এখন দেখো, বা মাইনাসে প্লাসে, তাহলে কত হবে? জিরো প্লাস এ ইন্টু জিরো, আর এই পাশে কত? জিরো। তাহলে মাইনাসে প্লাসে ইকুয়াল টু জিরো লিখেছি, মাইনাসে প্লাসে ইকুয়াল টু জিরো লিখেছি। এটা কোন বিধি? এটা হচ্ছে যোগের বিপরীতক। সাইন নোটে লেখো যোগের বিপরীতক। মাইনাসে প্লাসে, এটা হচ্ছে যোগের বিপরীতক। ঠিক আছে, তাহলে প্রমাণ কিন্তু হয়ে গেছে। এবার দেখো, জিরোর সাথে যে কারোকে যোগ করলে তার কোনো পরিবর্তন হয় না, তাহলে এ ইন্টু জিরো ইকুয়াল টু জিরো। দেখো বুঝতে পেরেছো কিনা? জিরোকে কারোর সাথে যোগ করলে তার কোনো পরিবর্তন হয় না, জিরোকে কারোর সাথে যোগ করলে তার কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তাই এটা হবে, এটা কোন বিধি বলো? এটা হচ্ছে যোগের অভেদক। এটা কোন বিধি? যোগের অভেদক বিধি। ঠিক আছে, তাহলে প্রমাণ কিন্তু হয়ে গেছে। দেখো আসলে খুবই হাস্যকর, কত সিম্পল একটা জিনিসকে আমরা কত কষ্ট করে ডিটেইলস আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হয়েছে। ঠিক আছে, একটু বোরিং বাট জিনিসগুলো কিন্তু সহজ। ঠিক আছে, তো আশা করি এই বিধিগুলো ইউজ করে যে তিনটা প্রমাণ তোমাদের করিয়েছি বা যে তিনটা অঙ্ক করিয়েছি, তিনটাই তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আর আজকের ক্লাসের শুরুতে যে চারটা প্রমাণ করিয়েছি, ওই চারটা প্রমাণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলোও গুরুত্বপূর্ণ। ভালো করে মনোযোগ দিয়ে এগুলো প্র্যাকটিস করে ফেলো।